স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মে। চেলসি বনাম রিয়াল মাদ্রিদ। এটাই এই সিজনের সবচেয়ে বড় ম্যাচ। এই কথাটা আমরা এই সিজনে কয়েকবার বলে ফেলেছি, বাট রাইট নাও এটাই এই সিজনের সবচেয়ে বড় ম্যাচ। যদিও এটাকে রিয়াল মাদ্রিদের এই সিজনের সবচেয়ে বড় ম্যাচ ধরে আগানোটা রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। কেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমি এবং এরিক আছি আপনাদের সাথে। এরিক, স্বাগতম। থ্যাংক ইউ মেহেদি। হ্যাঁ, আসলে প্রি রেকর্ডেড এপিসোড গুলো একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি আর তুমি উই হ্যাভ কাইন্ড অফ লাইক এক্সচেঞ্জ বেসড কনভারসেশন। তো আজ কালকের খেলাটা যেটা আসলে মানে বাংলাদেশে মানে কানাডার সময় হচ্ছে আরো প্রায় 16 ঘন্টা পরে শুরু হবে। তো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং গেম। আমরা রিয়াল মাদ্রিদের শেষ দেখে ফেলেছিলাম একটা সেকেন্ড রাউন্ডের, মনে করো সেকেন্ড গেমের ফার্স্ট হাফের পরপরই। তো it wasn't over, so essentially I am very curious to see what happens. Yes, ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই অনেকগুলো স্টোরির পেছনে ব্যাক স্টোরি থাকে, যে ব্যাক স্টোরি গুলো নিয়ে আমরা কথা বলি, সেগুলো নিয়ে কথা বলবো। এবং ইয়েস, তুমি যেটা বলছিলে যে প্রি রেকর্ডেড এপিসোড গুলার একটা পার্ক হচ্ছে তোমার আর আমার জন্য, আমার মনে হয় সময়টা একটু কনভিনিয়েন্ট। সকালে আমাদের দুজনেরই রাশ থাকে, অ্যান্ড আফটার ডিলিং উইথ all that we have to deal throughout the day, we are a bit relaxed when we talk in this hour. So let's talk about the game. রিয়াল মাদ্রিদের কাঁধে তো অবভিয়াসলি এখন লা লিগার একটা বোঝা আছে। বোঝাটা কেমন সেটা হচ্ছে, আমরা লা লিগায় 9 পয়েন্টে এগিয়ে আছি, কিন্তু এই 9 পয়েন্ট হারানোর জন্য যথেষ্ট ম্যাচ আমাদের হচ্ছে যে 8টা ম্যাচ বাকি আছে, সেই 8টা ম্যাচের মধ্যে রয়ে গেছে। এটার একটা প্রেশার আছে। এই সিজনে লা লিগা হারানোটা একটা আনথিঙ্কেবল ডিজাস্টার হবে। এবং চেলসির এই ম্যাচের কনটেক্সটে অনেকটা এরকম যে আমরা কিন্তু, তুমি যেটা বললা যে আমরা মোটামুটি সেকেন্ড লেগের ফার্স্ট হাফের পর পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ। সেখানে কিন্তু সেকেন্ড লেগের সেকেন্ড হাফের পর আবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে এখন আমরা অ্যালাইভ আছি। এর মধ্যে আমাদের খেলা পড়েছে এমন একটা প্রতিপক্ষের সাথে যাদেরকে সহজ বলার একেবারেই কোনো উপায় নেই। আমার কাছে মনে হয় যদি ওয়ার্ল্ডে আমি শুধুমাত্র ট্যাকটিক্যাল অ্যাকিউমেনের কথা বলি বা ট্যাকটিক্যাল সুপিরিয়রিটির কথা বলি, তাহলে চেলসি ইজ ওয়ান অফ দ্য টপ 4 সাইডস ইন দ্য ওয়ার্ল্ড, the other 3 being Manchester City, Liverpool and Bayern Munich. So, and the fourth would be Chelsea for me. So এই দলটার সাথে রিয়াল মাদ্রিদের দলটার যদি আমি জাস্ট শুধু এরিক তোমার কাছে প্রথম প্রশ্নটা যদি রাখি ট্যাকটিক্সের কনটেক্সটে, যে রিয়াল মাদ্রিদের বর্তমান ট্যাকটিক্স বনাম চেলসির বর্তমান ট্যাকটিক্স, ইউ আর আ কিন অবজারভার অফ দ্য প্রিমিয়ার লিগ। আমি জানি যে প্রিমিয়ার লিগে চেলসির অবস্থা মোটেও এই মুহূর্তে সুবিধার না বলতে গেলে হচ্ছে মানে দের থার্ড প্লেস ইজ প্রিটি মাচ গিভেন ফর দেম। তারা থার্ড প্লেসের উপরে উঠতে পারবে না, নিচে নামাটাও তাদের জন্য মনে হয় ডিফিকাল্ট হবে শেষ পর্যন্ত, থার্ড প্লেসের নিচে নামাটা। বাট স্টিল দুই দলের ট্যাকটিক্সের মধ্যে যে একটা আকাশ পাতাল ডিফারেন্স, দুই দলের ট্যাকটিক্যাল প্রিপারেশন বলি বা কোয়ালিটির মধ্যে, ট্যাকটিক্সের কোয়ালিটির মধ্যে যে একটা আকাশ পাতাল ডিফারেন্স, এইটাই কি রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে? না গত মৌসুমে একই প্রতিপক্ষের কাছে হেরেছি, লা লিগায় চাপ আছে, এই চাপগুলো রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, কি মনে হয়? খুবই ইন্টারেস্টিং একটা তুমি প্রশ্ন করার সাথে সাথে একটা ইন্টারেস্টিং একটা মানে প্রশ্নের লেজ যেটা, সেটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করলা, যেটা আসলে মানে কি আমরা শেষ পর্যন্ত ম্যাচের আগে বিভিন্ন পারিপার্শ্বিকতার চাপে ভেঙে পড়বো, নাকি এসেনশিয়ালি আমরা ম্যাচ এর খেলার মাঠের খেলায় পরাজিত হব? দেখো, চেলসির খেলা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চেলসির খেলা একটা এসেনশিয়ালি দে হ্যাভ আ সিস্টেম, এন্ড এই সিস্টেম নিয়ে টমাস টুকেল বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে তাদের খেলোয়াড়রা কথা বলেছেন, অ্যাথলেটিকে এটা নিয়ে বেশ 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 ভালো লেভেলে কভার করা হয়েছে। একটা খেলার সিস্টেম থাকলে যেটা হয় সেটা হচ্ছে ইউ হ্যাভ ইউর সেট ট্যাকটিক্যাল আইডেন্টিটি। তুমি মাঠে নামার আগে থেকে জানো যে চেলসি কোন সিচুয়েশনে লো ব্লকের এগেনস্টে কেমন খেলবে, প্রেসিং টিমের এগেনস্টে কেমন খেলবে, কাউন্টার প্রেসের এগেনস্টে কেমন খেলবে, এবং মানে এসেনশিয়ালি তুমি, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ট্যাকটিক্যাল আইডেন্টিটি আছে। তো ইউ হ্যাভ ইউর প্রোজ এন্ড ইউ হ্যাভ ইউর কনস। দ্য বিগেস্ট প্রো ইজ দ্যাট ইউ নো হোয়াটস গোনা হ্যাপেন ইন সাম ওয়ে। আর নাম্বার টু হচ্ছে যে you have a set of like-minded players who you can alter through, যেমন বলতে পারি আমরা কাই হাভার্টজ এই মৌসুমে এবং গত মৌসুমে
তিনি চেলসিকে সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ের গোলটা করেছিলেন। তো এই মৌসুমেও হি হ্যাজ বিন চোজেন অন টপ অফ রোমেলু লুকাকু, যাকে কিনা মোটামুটি একটা রেকর্ড ট্রান্সফার দিয়েই কিনে আনা হয়েছে। এবং লুকাকু হ্যাজন্ট বিন এবল টু ব্রেক ইনটু দ্য টিম ইয়েট। তিনি যে কোনো মুহূর্তে যে কোনো টিমে যে কোনো অবস্থায় হি ইজ আ বিগ থ্রেট ফর এনি টিম। তো এরকম একজন খেলোয়াড়কে বেঞ্চে রেখে দে হ্যাভ লাইক দে আর এসেনশিয়ালি পুশিং দেয়ার সিস্টেম আউট, যেখানে তুমি পুলিসিচ আছে, হাকিম জিএস আছে, এবং অবশ্যই দে হ্যাভ আ স্ট্রং মিডফিল্ড দ্যাট ইজ ফিজিক্যাল অ্যান্ড দ্যাট ক্যান উইথস্ট্যান্ড এনি আদার শিফট। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা হচ্ছে এই ট্যাকটিক্যাল আইডেন্টিটির যেই অ্যাবসেন্স। এটা নিয়ে আমরা তোমার যারা নগণ্য পডকাস্ট হোস্ট করি এবং টুকটাক ডেটা নিয়ে অ্যানালাইসিস করি বা টুকটাক ম্যাচ দেখে আমরা কথা বলার চেষ্টা করি, আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি স্পষ্ট। তো না জানি এটা আসলে যারা অ্যাকচুয়ালি খেলাকে তাদের পেশা কত জীবনের মূল ব্রত হিসেবে ধরে নিয়েছেন, তাদের জন্য ইটস আই গেস ইভেন মোর এভিডেন্ট। এবং এটা নিয়ে আমরা প্রায় কথা বলে থাকি যে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচের ট্যাকটিক্যাল আইডেন্টিটি যেটা থাকার কথা সেই জায়গাতে আমাদের দলটা নেই। তো এই পার্থক্যটা যেটা হয় সেটা হচ্ছে, এটা থেকে বাঁচার ওয়ে হচ্ছে দুটো। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, যেটা আমরা সেকেন্ড রাউন্ডের সেকেন্ড লেগের সেকেন্ড হাফে হচ্ছে দেখেছি। আরেকটা হচ্ছে দেয়ার আর সাম লাকি ডেজ। আর থার্ড হচ্ছে ইফ ইউ আর রিয়েলি আনলাকি, your opponent has to play really bad so that you can like score goals from bizarre situation, যেখান থেকে স্কোর হবে না। আমি উদাহরণ দিতে চাবো এখানে খুবই লাইক ভিনিসিয়াসের অ্যাটলিস্ট 3টা গোলকে, যে গোলগুলা ভিনিসিয়াস পরবর্তীকালেও অ্যাটেম্প করেছেন, আগেও অ্যাটেম্প করেছেন, বলগুলো it would not go in. So he was at the right time at the right place and he had everything right at that stage. তো এইটা অনেক কম হয় খেলার, মানে স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে এইসব জিনিসপাতি কম হয়। আসলে বেশিরভাগ সময় সিস্টেম হচ্ছে প্রিভেল করে তোমার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের তুলনায় অথবা তোমার প্রতিভার তুলনায়। আমরা যে বিষয়টা নিয়ে রচনা লিখে থাকি যে অধ্যবসায় নাকি প্রতিভা, তো এই অধ্যবসায়ের কাছে পরাজিত হওয়ার এটা আসলে আমার মনে হচ্ছে বড় সম্ভাবনা আছে। এবং সেই কনটেক্সট থেকে চেলসি একটা খুবই কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। তো অনেক বড় করে ফেললাম উত্তরটা আসলে আমি একটা কমেন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গত মৌসুমে চেলসি এবং এই মৌসুমে চেলসির মধ্যে কিছু পার্থক্য আছে। চেলসি বেশ কিছু কম্পিটিশনে তারা ফাইনালস অলরেডি খেলে ফেলেছে। রিয়াল মাদ্রিদ যেরকম সুপার কোপা দে এসপানা জিতেছে, চেলসি যেরকম কারাবাও কাপের ফাইনালে লিভারপুলের সাথে 120 মিনিট নাকি 90 মিনিটে, হ্যাঁ, in any case they took it to the penalties. তো 120 মিনিটস খেলার পরে পেনাল্টিতে গিয়ে হারা, সো দে আর অলরেডি অ্যাওয়্যার অফ দ্যাট ফাইনালস মেন্টালিটি। তো সেই পার্সপেক্টিভ থেকে কালকে খেলাটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ মানসিকভাবে দুটো দল একই জায়গায় আছে, কিন্তু ওই যে আমি যেটা বললাম যে ট্যাকটিক্যাল আইডেন্টিটি এবং অন্যান্য দিক থেকে হয়তো একই জায়গায় নাও থাকতে পারে। ইয়েস এরিক, তুমি এখানে একটা চমৎকার পয়েন্টের কথা বললা যে চেলসি অলরেডি কিন্তু একটা ফাইনাল খেলে ফেলেছে, রিয়াল মাদ্রিদও খেলেছে, বাট আই থিঙ্ক দ্য সুপার কোপা ডে এসপানা ফাইনাল was pretty far away and probably was not as interesting as the League Cup final in England. And the other thing is ট্যাকটিক্যাল আইডেন্টিটি থাকার একটা সবচেয়ে সুবিধা হলো তোমার টিমে প্লেয়ার চেঞ্জ হতে পারে বা প্লেয়ারদের ফর্ম উঠতি পড়তির উপর ডিপেন্ড করে হচ্ছে হয়তো প্লেয়ার পরিবর্তন করা হতে পারে, বাট সিস্টেমটা কিন্তু সিস্টেমের জায়গায় থেকে যায়। এবং থমাস টুকেল যে ধরনের কোচ, তার সিস্টেমটা কিন্তু সেই জায়গায় আছে। চেলসির হয়তো পয়েন্ট টেবিলে চেলসির অবস্থান চেঞ্জ হয়েছে, গত মৌসুমে যেরকম ছিল সেই অবস্থান থেকে এই মৌসুমে চেঞ্জ হয়েছে, বা এই সিজনের শুরুর দিকে তাদের ডমিনেন্সটা যেরকম ছিল হঠাৎ করে তাদের সেই ডমিনেন্সটা ভেঙে গেছে এবং লাইক লিভারপুল এন্ড সিটি হ্যাভ লাইক টেকেন আ লিড সো ফার ahead that they are pretty much untouchable now. So সেই কনটেক্সট থেকে ইয়েস চেলসির কিছু পরিবর্তন তো আছে, বাট যে আইডেন্টিটিটা তাদের থাকার কথা সেটা কিন্তু চেঞ্জ হয়নি। আমি কিছু কোট পড়তে চাই থমাস তুখেলের আজকে যেই প্রেস কনফারেন্সটা ছিল সেটা থেকে। এখানে তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে গত মৌসুমে তো মানে রিয়াল মাদ্রিদকে 2 লেগেই চেলসি মোটামুটি আউট প্লে করেছে, ফার্স্ট লেগেও সেকেন্ড লেগেও জিদানের অধীনে আমরা এইভাবে আউটপ্লেড আসলে মানে ট্যাকটিক্যালি এইভাবে আউটপ্লেড হয়নি আগে কখনোই, সেটা হচ্ছে থমাস তুখেল করিয়ে দেখেছেন। কিন্তু
এই মৌসুমে এই ম্যাচটার আগে সেটা নিয়ে তুখেল কিছু ভাবছেন কিনা, এই প্রশ্নটা থেকে করা হয়েছিল। সো তিনি বলেছেন যে এই ম্যাচের প্রিপারেশনে তিনি গত মৌসুমের ম্যাচ কিভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল তার মানে সেটা তিনি কাউন্টই করেনি। So that goes on to show like he's damn serious about this game just as much as he was for the game in the last season. তিনি আরো বলেছেন যে এটা নতুন কোচের আন্ডারে রিয়াল মাদ্রিদ নতুন ভাবে খেলছে। সো উইচ আসলে এগুলো ছোট ছোট ব্যাপার, বাট উইচ গোজ অন টু শো যে রিয়াল মাদ্রিদকে কিন্তু যেভাবে স্কাউট করা যায় সেভাবে চেলসি ঠিকই স্কাউট করে ফেলেছে। যে গত মৌসুমে আমরা 2 লেগেই হচ্ছে 3 ম্যান ব্যাকলাইন নিয়ে চেলসির 3 লাইন ব্যাকলাইনটাকে নালিফাই করার চেষ্টা করেছিলাম এবং আমরা খুব বাজেভাবে ব্যর্থ হয়েছি ফিজিক্যালিটির কারণে, আমাদের ট্যাকটিক্সের ইমপ্লিমেন্টেশন ঠিকমতো না হওয়ার কারণে। বাট এই সিজনে আমরা যে 4 ম্যান ব্যাকলাইন খেলাবো এটা চেলসি জানে, এবং এই সিজনে আমাদের অ্যাপ্রোচটা এটা 4 লাইন ব্যাকলাইন খেলাবো এটা তো চেলসি না, এটা মনে করো ছোট শিশুও জানে। তোমার ওই লিভিং রুমের যেই ক্রিসমাস ট্রি ছিল সেই ক্রিসমাস ট্রিও জানে, পর্দাও জানে, লাইটও জানে, সবাই জানে যে রিয়াল মাদ্রিদ 10 জনের নাম আমরা সবাই জানি যে 10 জন হ্যাঁ খেলবে। একজনের নাম ওইটা ওই একজনের মধ্যে এটা কিন্তু এরকম না যে 4-5 জন থেকে একজন বেছে নাও, ওটা হচ্ছে 2 জন থেকে একজন বেছে নাও, জিনিসটা হচ্ছে এরকম। সো সবকিছু মিলিয়ে চেলসি যে তাদের 100% কনসেন্ট্রেশন, প্রিপারেশন, কনফিডেন্স নিয়ে ম্যাচ খেলতে নামবে এই বিষয়ে কিন্তু কোনো ভুল নেই। আমি চেলসির প্রবাবল লাইনআপটা একটু দেখাতে চাই, দেখি একটু মানে চেলসির ট্যাকটিক্সটা দর্শকদের একটু আবার মনে করিয়ে দিতে চাই। চেলসির আপনারা এখানে যে স্টার্টিং 11টা দেখতে পাচ্ছেন এখানে হয়তো কিছু পার্সোনেলের পরিবর্তন হতে পারে, বাট তাদের ফরমেশন এটাই থাকবে। এটা একটা 3-4-3 ফরমেশনের একটা কি বলবো ডাইভারশন, যেখানে হচ্ছে 2 জন উইঙ্গার কাম সেকেন্ড ফরওয়ার্ড একটু নিচে খেলেন সেন্টার ফরওয়ার্ড থেকে। চেলসির এখানে থমাস তুখেলের ট্যাকটিক্সের বৈশিষ্ট্য যেটা, আমি যদি নাম ধরে প্লেয়ারদের কথা বলি তাহলে এখানে জিনিসটা বোঝাতে আসলে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখা যাবে যে মার্কোস আলোনসো এবং রিস জেমস তারা অনেক উপরে উঠে ওভারলেপ করে খেলবেন, দ্যাটস প্রিটি মাচ গিভেন। সো তাদেরকে আমরা যতই উইং ব্যাক বলি না কেন তারা ভার্চুয়ালি উইঙ্গার হিসেবেই খেলবেন। বাট টুখেলের ট্যাকটিক্সের একটা কি বৈশিষ্ট্য হচ্ছে একটা 4 ম্যান বক্স ক্রিয়েট করা। সো এই 4 ম্যান বক্সটা ক্রিয়েট হবে হচ্ছে কোভাচিচ, কান্টে, পুলিসিচ এবং মেসন মাউন্টের এই যে 4 জন আছেন, এই 4 জন দেখা যাবে যে একটা 4 ম্যান বক্স ক্রিয়েট করে অপোনেন্টের যে মিডফিল্ড ট্রিও থাকুক বা ডুও থাকুক বা যাই থাকুক না কেন তাদেরকে রীতিমতো বন্দি করে ফেলে। সো এই 4 ম্যান বক্সটা হচ্ছে অপোনেন্ট মিডফিল্ডের সাথে সাথে মুভ করে, তারা বামে গেলে বামে যায়, তারা ডানে গেলে ডানে যায়, উপরে উঠলে উপরে ওঠে, নিচে নামলে নিচে নামে। সো আমাদের জিদান যেটা গত মৌসুমে চেষ্টা করেছিলেন যে 5 ম্যান মিডফিল্ড খেলিয়ে এটার কোনো কিছু নালিফাই করা যায় কিনা, বাট সেটা সম্ভব হয়নি কারণ ক্রুস এন্ড মডরিচ ওয়ার ইন দ্য লাস্ট লেগস, আর কাসেমিরোকে প্রেস করা ইটস দ্য ইজিয়েস্ট থিং ফর ট্যালেন্টেড প্লেয়ার্স লাইক কোভাচিচ এন্ড এনগোলো কান্টে। সো সেটা আমাদের জন্য কাজে লাগেনি। এই মৌসুমে কিন্তু মানে জিদান যেখানে ধরা পড়েছিলেন যে আমাদের মিডফিল্ড ট্রিও কাসেমিরো, ক্রুস, মডরিচ তাদেরকে হচ্ছে এই 4 ম্যান ব্লকটা একেবারে কি বলবো দম বন্ধ করে রেখেছিল 180 মিনিট ধরে। আমরা কিন্তু ওই বৃত্ত থেকে আমরা বের হতে পারবো এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা যে ট্যাকটিক্সে খেলি না কেন আমাদের 3 ম্যান মিডফিল্ড কিন্তু ওই ক্রুস, কাসেমিরো, মডরিচই খেলবেন। ক্রুস, কাসেমিরো, মডরিচ তিনজনেরই ফিটনেস গত মৌসুমে ফিটনেস যেমন ছিল তার থেকে বেটার, এই বিষয়ে সন্দেহ নেই। বাট ইফ আই ওয়াজ দ্য রিয়াল মাদ্রিদ ম্যানেজার আমি অবশ্যই হচ্ছে এখানে আই উড হ্যাভ থ্রোন ইন আ ফোর্থ মিডফিল্ডার, এটা কামাভিঙ্গা হোক বা ফেডে ভালভার্ডে হোক, যেই হোক না কেন, রড্রিগো বা আসেনসিওকে না খেলিয়ে আমি একজন ফোর্থ মিডফিল্ডার খেলিয়ে চেলসি যে এই যে 4 ম্যান একটা মিডফিল্ড ব্লক দিয়ে হচ্ছে অপোনেন্টকে কাউন্টার প্রেস বা প্রেস করার চেষ্টা করে এই ব্যাপারটা নালিফাই করার চেষ্টা করতাম। বাট I'm pretty sure none of that's gonna happen. We all know what's gonna happen, isn't it, Eric? তুমি বেশ কিছু ইন্টারেস্টিং থটস অ্যাড করলাম, তো এখানে আমার হচ্ছে কিছু অবশ্যই দুটো মন্তব্য আছে। একটা হচ্ছে তোমার চেলসির একটা ডিসঅ্যাডভান্টেজ হলো মার্কাস আলোনসো আর রিস জেমস কেবলমাত্র ইনজুরি থেকে ফিরছেন, তো দুইজনই বেশ ভালো লাইক ফুল ব্যাক, এবং তুমি তাদের যে পজিশনটা, তুমি যদি তাদের পজিশন গুলা খেয়াল করো যে তারা কিন্তু আসলে ফুল ব্যাক কিন্তু তারা খেলছেন একটা মিডফিল্ডার রোলে। সো তাদের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন নিয়ে আসলে চিন্তা করার তেমন একটা দরকার পড়ে না। তো when you are an attack minded fullback and you don't have to worry about defense, you essentially can work as 2 extra strikers in many cases, and you can be the outlet for offensive options.
তো সেখান থেকে চিন্তা করলে দিস ইজ ভেরি স্ক্যারি। এবং চেলসি সবচেয়ে মানে চেলসি সবচেয়ে স্ক্যারি দুজন খেলোয়াড়ই হচ্ছেন আমার কাছে এই দুজনই। কিন্তু ওই যে যেটা বললাম যে ইনজুরি থেকে ফিরছেন, সো দে মে নট বি এট দেয়ার 100%। আর নাম্বার 2 হচ্ছে একজন ফোর্থ মিডফিল্ডারের রিয়াল মাদ্রিদকে যদি এই ম্যাচে যদি আসলে আসলে এই চিন্তাটা করা হয় যে তোমার অ্যাজ ইউ আর নট গেটিং এনি অ্যাটাকিং আউটপুট ফ্রম আসেনসিও আর রদ্রিগো, এখানে ফোর্থ মিডফিল্ডার নামানোর এক্সপেরিমেন্টটা, এটার একটা বড় অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদ পেতে যেতে পারে। কোথায় পেতে যেতে পারে? ইউ ক্যান হ্যাভ দ্যাট ফোর্থ মিডফিল্ডার ফোকাসিং প্রাইমারিলি অন এনগোলো কান্তে। এনগোলো কান্তে একজন ইন্ডাস্ট্রিয়াস প্লেয়ার, তিনি মাটেও কোভাচিচের চেয়েও বেশি দৌড়ান, এবং মাটেও কোভাচিচ অন ইটস ওন হি ইজ we have talked about this, he could have been our player in many ways, but তোমার এনগোলো কান্তেকে একখানে আটকায় রাখতে পারলে যেটা হয় সেটা হচ্ছে চেলসির গেম প্লে ডিস্টার্বটেড হয়ে যায়। তো চেলসির গেম প্লে ডিস্টার্বটেড হওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে এটা তোমার এই চেলসি যে কয়টা ম্যাচে হেরেছে এই মৌসুমে, প্রতিটা ম্যাচেই তোমার ইউ হ্যাভ দ্যাট সেম গেম প্লে, চেলসিকে মিডফিল্ডটাকে ডিস্টার্বটেড করে ফেলা। তাহলে যেটা হচ্ছে তুমি স্ট্রাইকিং এ যাকেই খেলাচ্ছ না কেন সে তার পা পর্যন্ত বল পাচ্ছে না, এবং if he would get like say 5 balls per game, যেখানে এর আগে তার এই এনগোলো কন্তের মতো মিডফিল্ডার তাকে হচ্ছে বল এনে দিবে অ্যাটলিস্ট 20 বা 30 বার অ্যাটাকিং এর অপরচুনিটি গুলো এনে দিবে, তো স্কোরিং এর অপরচুনিটি বাড়বে আর কি সেই কনটেক্সটে। তো এইটার জন্যই আর কি ফোর্থ মিডফিল্ডার আনলে রিয়াল মাদ্রিদের আখেরে লাভ হওয়ার অনেক সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট যদি ফোর্থ মিডফিল্ডারকে না এনে ওই আসেনসিওকে যদি তুমি মিডফিল্ডার রোলে খেলাতে পারো, দ্যাট অলসো মে ওয়ার্ক আউট, বাট দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যাপ্রোচ টু থিঙ্ক অফ। এবং আরেকটা জিনিস যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে অফ দ্য বল মুভমেন্ট। রিয়াল মাদ্রিদের এই দলে আমি যদি এলিট অফ দ্য বল মুভার বলে কাউকে বলি সেটা হচ্ছে শুধুমাত্র বেনজেমা। আনচেলত্তির ট্যাকটিক্সটা এরকম, দুই উইঙ্গার কিন্তু প্রিটি মাচ স্টেল থাকে, তাদের কিন্তু অফ দ্য বল তেমন কোনো ইনস্ট্রাকশন আনচেলত্তির পক্ষ থেকে দেওয়া নেই। এবং চেলসির মতো টিম যারা হচ্ছে আর যাই করুক না কেন তাদের স্ট্রাকচার ভাঙাটা খুবই ডিফিকাল্ট হবে। এই স্ট্রাকচার ভাঙা তো পসিবল না, বাট স্ট্রাকচার নিজেদের আয়ত্তে নিয়ে আসা বা একটু ডিসরাপ্ট করা, ওগুলোর জন্য কিন্তু এলিট অফ দ্য বল মুভমেন্টের মানে প্রয়োজনীয়তাটা অনেক বেশি। তো সেখানে বেনজেমার উপরে কিন্তু মানে বেনজেমার নিচে নেমে খেলা বিল্ড আপ করবে, আবার নিজে অফ দ্য বল মুভমেন্ট করে স্পেস ক্রিয়েট করবে, মানে হিজ লাইক এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান ম্যান। একজনের পক্ষে তো 11 জনের খেলাটা খেলে দেওয়া সম্ভব না। সো এখানে আমি মানে আসেনসিওর অথবা রড্রিগোকে না খেলানোর আরো কেন বেশি পক্ষপাতী, কারণ এই দুইজনের অফ দ্য বল মুভমেন্ট নেই বললেই চলে। এরা রাইট উইং এ একেবারেই স্টেল থাকে, হচ্ছে বল নিয়ে হচ্ছে বল প্রোগ্রেস করার ব্যাপারে এদের টেন্ডেন্সি থাকে, বাট নিজেরা যে যখন রিয়াল মাদ্রিদের পায়ে বল আছে তখন অফ দ্য বল মুভ করে যে চেলসির প্লেয়ারদেরকে মুভ করবে, সেখান থেকে স্পেস ক্রিয়েট করলে সেই স্পেসে রিয়াল মাদ্রিদের অন্য প্লেয়াররা রান নেবে, এই ধরনের ব্যাপার তোমাদের প্র্যাকটিক্যাল ইনস্ট্রাকশনই এগুলো নেই। আর সেকেন্ড অফ অল থাকলেও দেখা যায় যে মানে রড্রিগো, আসেনসিও এদের ইমপ্লিমেন্টেশন অফ দিস ইনস্ট্রাকশনস দ্যাটস ভেরি পুয়ার। সো এটা আমার মনে হয় এই জন্য মানে ফ্রেডি ভালভার্দেকে নামানোটা আরো জরুরি, কারণ ফ্রেডি ভালভার্দে নামলে হি ক্যান কজ দিস ডিসরাপশনস, হি ক্যান মেক দোজ রানস অফ দ্য বল, যেটা আমরা দেখেছি। এবং ইভেন কামাভিঙ্গার অফ দ্য বল মুভমেন্ট কিন্তু বেশ ভালো, যেটা তারা মিডফিল্ডার কামাভিঙ্গা, ভালভার্দে, তাদের অফ দ্য বল মুভমেন্ট আমাদের ফরওয়ার্ড রড্রিগো, আসেনসিওর থেকে বেটার। সো দ্যাট গোজ অন টু শো লাইক হোয়াট কোয়ালিটি উই হ্যাভ ইন আওয়ার টিম। ডিফেন্স আমাদের ফরওয়ার্ড, হ্যাঁ তুমি যে তোমার পয়েন্টের সাথে আমি এখানে অবশ্যই আরেকটু অ্যাড করার আমি করতে চাই। আমরা গ্যারেথ বেলকে সময় পেলে আসলে বিভিন্নভাবে মনে করো হচ্ছে বলি যে তার এই মৌসুমে তার খেলার ইনপুট একদমই নাই। আমরা গ্যারেথ বেলের যে এক ভিয়ারিয়ালের সাথে গেমের যে সে 60 মিনিট না 50 মিনিট খেললো, হি ওয়াজ মোর প্রেজেন্ট ইন দ্য উইংস দেন রড্রিগো ইন মেনি ওয়েজ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে রড্রিগোর কাছ থেকে কিন্তু আমাদের আসলে মানে এক্সপেকটেশন যেহেতু অনেক বেশি আছে, আমরা ম্যাচের মধ্যে আমার নিজের চোখ যেমন আমি সবসময় আসলে রড্রিগোর পজিশন গুলো খুঁজে বের করার চেষ্টা করি। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখলে হতাশ লাগে যখন দেখি যে তোমার দেয়ার আর স্পেসেস টু এক্সপ্লয়েট, যেটা কিছু সময় ভিনিসিয়াস জুনিয়র করে ফেলতে পারেন, বাট ভিনিসিয়াস জুনিয়রের করাটা হচ্ছে প্রেডিক্টেবল, সো হি ইজ অলসো প্রেডিক্টেবল টু স্টপ। তো রড্রিগো এই অপরচুনিটি গুলো নেন না, সো ইটস লাইক শোজ এন্ড দৃষ্টিকটু লাগে, এবং আলটিমেটলি যেটা হয় রিয়াল মাদ্রিদের
রাইট উইং এর ক্রিয়েটিভিটিটার মানে শূন্য থেকে নেগেটিভের দিকে হচ্ছে যেতে থাকে আর কি। ট্রু, ট্রু। অ্যান্ড আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যেমন ভিনিসিয়াসের ব্যাপারটা কি? ভিনিসিয়াসের কাজ কিন্তু হচ্ছে বল ক্যারি করা। অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ স্পেস ইউ কান্ট ক্যারি দ্য বল ফরওয়ার্ড। সো এই স্পেসটা কিন্তু ক্রিয়েট করে দিতে হয়। যেমন বেনজেমা দেখা যায় যে ডিফেন্ডারদের ড্র্যাগ করেন এক সাইড থেকে। হ্যাঁ, এখানে আমাদের মিডফিল্ডারদের পক্ষেও মানে সব কাজ তো একজনের পক্ষে করা পসিবল না। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় ইন দ্য মিক্স ইফ উই কুড থ্রো অ্যানাদার মিডফিল্ডার হু কুড ক্রিয়েট দোজ স্পেসেস, ড্র্যাগ এ মিডফিল্ডার আউট অর ড্র্যাগ এ কাপল অফ মিডফিল্ডার্স আউট হিয়ার এন্ড দেয়ার, সেখানে এই ভিনিসিয়াস বেনজেমা এদের জন্য স্পেস গুলো ক্রিয়েট হতো, সুবিধা হতো। রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে যে ব্যাপারটা আলোচনা করতে চাই এরিক, আমরা যদি এই ম্যাচে কোনো না কোনো এক সময় রোমেলু লুকাকুকে দেখি নামতে, কিংবা আমরা যদি কাই হাভার্টসের কথা বলি, সেজার আসপিলিকুয়েটা, থিয়াগো সিলভা, অ্যান্টোনিও রুডিগার, দিজ আর ফিনোমিনাল প্লেয়ার্স ইন দি এয়ার। এবং আমরা যে আসলে এরিয়াল ক্রসেস এন্ড এভরিথিং ডিফেন্ড করতে কতটা দুর্বল এটা কিন্তু আমরা বার্সেলোনা এগেইনস্টে আবার দেখেছি। লাইক বোথ অফ আওয়ার বেস্ট ডিফেন্ডার্স মিলিতাও এন্ড আলাবা, দে জাস্ট লাইক ফ্রোজ, এন্ড তাদের ডিসিশন মেকিং, ডিফেন্সিভ ডিসিশন মেকিং ওয়াজ ভেরি পুয়ার। এবং আজকে আমার মনে হয় বার্সেলোনার থেকে তো মানে ডেফিনেটলি চেলসির এরিয়াল থ্রেট আরো অনেক বেশি। আমি যে প্লেয়ার গুলোর নাম নিলাম, দিজ আর লাইক ফার বেটার প্লেয়ার্স ইন দি এয়ার। সো তাদের এগেনস্টে ডিফেন্ড করাটাও আমার মনে হয় কোনোভাবেই সহজ হবে না। অ্যান্ড আই আই এক্সপেক্ট যে পজিশনের দিক থেকে চেলসি উইল হ্যাভ মোর কন্ট্রোল অন দিস গেম। অ্যান্ড যেহেতু অ্যাওয়ে ম্যাচ, আনচেলত্তি উইল not bother about like holding the ball or like pressing high. I think he will pretty much try to do the same thing he did against PSG first leg, but with probably a bit better intensity, কারণ লাইক আমরা সবাই দেখেছি যে পিএসজির সাথে কি হয়েছে। তোমার কি মনে হয় এই ব্যাপারে? কারণ মানে আমার একটা ইয়ে হচ্ছে, হাঞ্চ হচ্ছে যে he will probably go with similar tactics as he did against PSG in the first leg, which obviously didn't work, but his primary blueprint will be the same. পিএসজির দল এর খেলোয়াড়দের মধ্যে নেইমার আর মেসি ছাড়া আর কেলন নাভাস ছাড়া অফকোর্স খেলেন নাই। তো এই দুজন ছাড়া বাকিদের তোমার মনে করো একটা ক্লাচ সিচুয়েশনে হচ্ছে একটা শব্দ থাকে যে ডিয়ার ইন দা হেডলাইটস, তোমার পশু পাখির চোখে আলো পড়লে যেরকম তারা ভ্যাপচায় খেয়ে দাঁড়ায় যায়, পিএসজি সেকেন্ড হাফ ওয়াজ লাইক দ্যাট এসেনশিয়ালি। ইউ ক্যান নট হ্যাভ দ্যাট সেম মেন্টালিটি এগেনস্ট চেলসি। They are literally the champions. they are the defending champions of the Champions League. তারা শুধু চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি, তারা এরপরে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং if my memory serves correctly they also won the other thing, the UEFA Super Cup. Yeah. হ্যাঁ, they are a team of winners, এবং তাদের দলে মনে করো এই তিনটা শিরোপা জেতার পরে মনে করো মেজর কোনো ইনজুরিতে তারা পড়েনি। তারা এখন যেটার ভিতর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অফ দা মার্কেট, অফ দা টিম, লাইক ইন দা ক্লাব রিলেটেড গ্লোবাল অ্যাটমসফিয়ার দে আর হ্যাভিং আ ইমেজ ক্রাইসিস। ইমেজ ক্রাইসিস থেকে বাঁচার বই কি রিয়াল মাদ্রিদ থেকে হারানো? ইটস like you have any problem going on, if you are playing against Real Madrid হারাইলে any negative images would be like changed immediately, যে হ্যাঁ চেলসির এত কিছুর পরে they are gonna bring that there. So আনচেলত্তি এরকম একজন, তোমার হামস অনুসারে হচ্ছে হি ইজ লাইক a tactician, and a very good tactician on his own right, who masterminded many great comebacks in Real Madrid history, is gonna go and do that in Chelsea's house. এটা যেটা মানে if this happens, this will be a very sad game for us to watch, because Chelsea will exploit and open Real Madrid in this way. কিন্তু আবারও রিয়াল মাদ্রিদের দলের আসলে লো ব্লক খেলার মতো তো অ্যাবিলিটি নাই। সো যে দলের আসলে খুব বেশি ট্যাকটিক্যাল তোমার মনে করো ফ্লেক্সিবিলিটি নাই, তাদের জন্য হয়তো দিস মাইট বি দ্য অনলি ওয়ে টু গো ফরওয়ার্ড। তো এইখানে আমার একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে ডিফেন্ডারদের হেড করার অ্যাবিলিটি নাই, তো এখানেও দেখবা তুমি বেনজেমাকে হেডে বল ক্লিয়ার করতে, বিকজ হি ইজ টলার এন্ড হি ইজ মোর লাইক কমফোর্টেবল অন দা এয়ার। তাকেই দেখবা হচ্ছে ক্রুস মডরিচের সাথে লিঙ্ক আপ প্লে করতে, তাকে আবার দেখবা ভিনিসিয়াসের সাথে হচ্ছে ইয়ে করতে, যে আবার লিঙ্ক আপ প্লেয়ার করে ভিনিসিয়াসের স্পেস বানিয়ে দিতে, এবং তারপরে আমরা কমপ্লেন করব যে বেনজেমাকে এত খেলিয়ে কেন আমরা টায়ার্ড করছি। সো ইটস ভেরি আইরনিক ইফ দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দ্য গেম। ইয়া, এন্ড একটা জিনিসের কথা বলতে যে তুমি গ্যারেথ বেলের কথা বললে, এই যে দেখো মানে nobody asks to start Gareth Bale in every game, right? But তাকে তো
লুকা জোভিচের যে 20 মিনিট নিয়ে আমাদের এত আন্দোলন এত কিছু, আমার মনে হয় if Gareth Bale is fit, is like if he doesn't have any calf issues, he can be given 10 15 20 minutes here and there. Like nobody is demanding যে ওকে ভিনিসিয়াসকে না খেলিয়ে গ্যারেথ বেলকে খেলাও, or like একে না খেলিয়ে পুরো টাইমটা একে দাও। আমাদের এই কোচিং স্টাফ যেটা টেরিবলি ফেল করেছে, when they see that something is not working, they still don't recognize it. জিসান যেটা আগের দিন পডকাস্টে বলছিল যে কোনো প্রবলেমের সলভের প্রথম স্টেপ হচ্ছে টু রেকগনাইজ দ্য প্রবলেম, যে প্রবলেমটা আছে। এখন আমাদের কোচিং স্টাফ হচ্ছে আমাদের যে প্রবলেম আছে এটাই রেকগনাইজ করে না। আমরা দেখা যায় যে 75 মিনিট পর কাস্টমারি মুখস্থ সাবস্টিটিউশন, আসেনসিও মাঠে থাকলে তাকে উঠিয়ে রড্রিগো মাঠে থাকলে তাকে উঠিয়ে আসেনসিও। বাট এটার বাইরেও যে টিমের শেপ চেঞ্জ করার ব্যাপারে কোনো চিন্তা করা যায়, এগুলো কিন্তু লাইক ইফ it's not dire circumstances, we don't think about this. এবং dire circumstances হলেও like we try to persist with the same thing that's been going on for the rest of the minutes. Maybe on that note, তোমার আমাদের কাছে কিন্তু আরো একজন মিডফিল্ডে অল্টারনেটিভ আছে ভালভার্দের সাথে, সে হচ্ছে এখানে ড্যানি সেবায়োস। ড্যানি সেবায়োসের ইংলিশ ফুটবলের এক্সপেরিয়েন্স আছে, যদিও লাইক somewhat on a like not in the same level as Chelsea, but he also played in a team who happens to play in Europe, any of Europe's leagues. তো হ্যাঁ, তো ড্যানি সেবায়োসেরও তোমার ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স আছে, চেলসির এগেইনস্টে খেলার এক্সপেরিয়েন্স আছে, ইংলিশ কন্ডিশনের সাথে খেলার এক্সপেরিয়েন্স আছে, এবং he doesn't want his career to go down in vain because he is not 33 years old, who has a successful franchisee to fall back on. So you have players to prove, you have players who are eager to show that they actually can, and you have these players who have shown it with the limited opportunity you have provided, but you are not gonna do any of those things. So this is quite hurtful. But আমাদের এই চেলসির বক্স মিডফিল্ড ব্রেক করার জন্য সেটা তোমার পুলিসিচ বলো, আর জিএস বলো, আর মেসন মাউন্ট বলো, টিমো ওয়ার্নার বলো, অথবা কাই হাভার্টস বলো, Mateo Kovacic বলো, অথবা, but it's a huge team clearly. Yeah, well, we haven't even mentioned Jorginho. Oh yeah, Jorginho, exactly. It's a huge team. এদেরকে ঠেকানোর জন্য it's not like আমাদের হাতে কোনো খেলোয়াড় নেই। আমাদের মিডফিল্ডেরই আমাদের অ্যাকচুয়ালি যে মানে কোয়ালিটি ওয়ালা ব্যাকআপ আছে, and it's important for us to utilize this backup on games like this, কারণ আমরা এখানেই একটু ট্যাকটিক্যালি হচ্ছে বক্সের বাইরে চিন্তা করতে পারি। আর তো জায়গায় চিন্তা করার জায়গা নেই। এখন তো আমি মারিয়ানো ডিয়াজকে বসিয়ে আনচেলতি মাস্টার ক্লাস খেলতে পারবো না, তোমার মনে করো বেনজেমার বদলে। সো দিস ইজ দ্য অনলি প্লেস ওয়ার উই ক্যান ডু ইট, এন্ড দিস ইজ দ্য অনলি প্লেস ওয়ার উই শুড অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট ফোকাসিং। Yes, if you remember 1920 সিজনে জিদান যখন মানে কয়েক ম্যাচে কিছু হচ্ছিল না, he starting all the midfielders in the squad, মানে ম্যাচ ডে স্কোয়াডে মিডফিল্ডার যারা ছিল সে 5 জনকে নামায় দিত। সো এন্ড দ্যাট ওয়ার্ক, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ দেখা গেছে যে হ্যাঁ গোল হয়তো একটা দুইটা গোল দিয়ে ওইসব ম্যাচ বের করেছে, কিন্তু তোমার রিয়াল মাদ্রিদে ওভারঅল ম্যাচের যে পজিশনের উপর যে দখল থাকতো বা ম্যাচের উপর যে কন্ট্রোল থাকতো, কারণ অবভিয়াসলি তুমি যদি ফ্রেডে ভালভার্ডে, ক্রুস, মডরিচ, কাসেমিরো, ইস্কো এদের সবাইকে একসাথে নামিয়ে দাও, দি অপোনেন্ট will not get the ball if these guys are around. So এখন এই যে তুমি যেসব টিম খুব পজিশন বেসড ফুটবল খেলে, চেলসি বিং ওয়ান অফ দেম, থমাস টুখেল বিং ওয়ান অফ দোজ ম্যানেজার্স, তাদের এগেইনস্টে কিন্তু তোমার এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতেই হবে। I am really not sure যে জাস্ট ক্রুস, কাসেমিরো, মডরিচকে নামিয়ে দিয়েই যে ওকে গো হেড, you guys have won 4 চ্যাম্পিয়ন্স লিগ, 3-4 চ্যাম্পিয়ন্স লিগ, do your thing, এটা বলে দিলে do something সো এই ডু সামথিং ট্যাকটিক্সে কত দূর কি করা যাবে ওটা নিয়ে আসলে আমার যথেষ্ট ডাউট আছে। এদিকে আমরা শেষ দিকে চলে এসেছি, বিগ ম্যানের কথা জানবো। মাই বিগ ম্যান মানে মানে আমি বেনজেমা করতো আর ভিনিসিয়াসের বাইরে মানে তাকাতে পারছি না আসলে, মানে অনেক চেষ্টা করেও। তুমি কি পারছো নাকি? আমি তো চোখের সামনে খালি হচ্ছে তোমার থিবো কর্তোকে দেখছি। I'm like even more blindsided on this one. আমি বিগ ম্যান নিয়ে অনেকক্ষণ চিন্তা করেছি আজকে, এবং চিন্তা করে যেটা মনে হলো যে ইটস লাইক কোর্তো এন্ড ইনশাআল্লাহ সিচুয়েশন। এখানে দেখো মেহেদি, যদিও বিগ ম্যান নিয়ে আলাপ করছি, তোমার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এমন একটা ফরম্যাটে খেলা হচ্ছে যেখানে কোনো অ্যাওয়ে গোল নেই, আমাদের হাতে 180 মিনিট আছে, and we are still gonna go with Cruz, Casemiro, Modric. Yep, so
ইন্টারেস্টিং, বাট ইয়া সেটা মানে নস্টালজিক হয়ে গেলাম কথাটা বলতে গিয়ে। বাট হ্যাঁ, আমার আসলে বিগ ম্যান হচ্ছে থিবো কোর্তো। চেলসির বিগ ম্যান হচ্ছে এনগোলো কন্তে। তাকে ঠেকানো এটা হচ্ছে অভিশাপ দেওয়ার মতো। তোমার কারা? ইয়া আমারও এনগোলো কান্তে। আমি আমি ওইবারে তোমার সাথে একেবারেই একমত। কারণ the things Kante did last season, like I still get nightmares. এখন কালকে হচ্ছে আবার এরকম একটা নাইটমেয়ারের অবতারণা হয় কিনা, যেন না হয় সেটাই প্রত্যাশা, বাট অবতারণা হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ এরিক, আজকে এখানেই শেষ করব। দর্শক যারা আমাদের রেকর্ড করা এপিসোডটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ম্যাচটা উপভোগ করবেন। আশা করি উপভোগ করার মতো কিছু হবে রিয়াল মাদ্রিদের কনটেক্সট থেকে। যেটা বলে সবসময় শেষ করি, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, নিজের পরিবারের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।